ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज के गणेश चतुर्थीर शुभ दिन আমি বিঘ্নহর্তা প্রভুর কাছে প্রার্থনা করি আপনার সবাইয়ের মঙ্গল হোক। আর এখানে দেখছি যে অনেকেই পরিচিত আমাদের, যে একটা কথা আমি আগে জানতাম না, যে ঠাকুরমা স্বামীজির কথা এই শোনার এত আকর্ষণ আছে আমাদের ভক্তদের, যে এত সব সৎসঙ্গ চলছে আর অনেকেই আপনারা এটা অ্যাটেন্ড করছে নিয়মিত। এটা থেকে বড় আজকের জগতে আর কিছু পুণ্যকর আর নাই, সৎসঙ্গটাই হচ্ছে। যেমন জপাত সিদ্ধিহি জপাত সিদ্ধিহি জপাত সিদ্ধিহি মা যেন বলছে। এখন জপটা তো আছেই আছে, সঙ্গে সঙ্গেই এটা সৎসঙ্গ। আমার বোধ হয় ঠাকুরের কথা আর ঠাকুরের নাম এই দুটো একটা। ঠাকুরের কথা শ্রবণ করে আর ঠাকুরের নাম আমরা নিই, এই দুটো আমার তো নিজে বোধ হয় যে একটা ইকুয়াল আপনাকে ফল দেবে। স্পিরিচুয়াল যেটা বেনিফিট হওয়া উচিত এই দুটোটাই ইকুয়াল হবে। তাহলে এই দেখুন যে এত সব সৎসঙ্গ আপনারা অ্যাটেন্ড করছেন, আপনাকে ততই বেনিফিট হচ্ছে যতটা আপনি এতটা জব করেন। তা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সবাইয়ের মঙ্গল হোক, আর ঠাকুরের বাণীর উপর আপনাদের এই যে আকর্ষণ, এই ভালোবাসা, এই প্রেম, এই সব সময় যেন ইকুয়াল থাকে, সব সময় যেন এটা মেনটেন হয়ে থাকে। আপনি বুঝতে পারছেন যে বেঙ্গলি আমার ল্যাঙ্গুয়েজ নাই, তবুও আমরা বেঙ্গলিতে বলতে চেষ্টা করছি। একটু এই দিক ওই দিক যদি হয়ে যাবে, মাঝে মাঝে ইংরেজি হিন্দি আমাকে ঢুকিয়ে দিতে হবে টু মেক মাই সেলফ ক্লিয়ারার। সো আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের যেটা টপিক, আমি কি করেছি যে শ্রী শ্রী মায়ের কয়েকটা বাণী আমি কালেক্ট করেছি, আর এটা আমি মায়ের কথা আমি একটু পাঠ করব, পড়ব, আর তার উপর একটু আমরা চর্চা করব। তো মন নিয়ে মা কি বলছে, জপ সম্বন্ধে মা কি বলছে, কর্ম সম্বন্ধে মা কি বলছে, আর তারপর মা কি ভরসা দিচ্ছে, শেষে আমাদের কি ভরসা দিচ্ছে। তো একটা ছোট্ট একটা কালেকশন করেছি মায়ের কথা, এইসব মায়ের জীবনী, এইসব পুস্তক থেকেই এটা ছোট্ট কালেকশন এটা আছে। আমি সর্বপ্রথম মায়ের চিঠি, ওইটা ইনস্টিটিউট অফ কালচার থেকে বের হয়েছিল অনেক বছর আগে। আমার বোধ হয় তখন আমি ট্রেনিং সেন্টারে ছিলাম। তো মানে নতুনই জয়েন করেছি, মানে বুঝতেই পারছেন বেশি সময় হয়নি, 2 বছর না 3 বছর হয়েছিল আমাকে এখানে এসে। স্বামীজির লেটার্স আমি খুব পড়েছি। তো আমি ভাবলাম যে আরে বাবা, মায়ের লেটারে কি যে চমৎকার হবে। মানে ছুটে গিয়ে যখন আমি শুনলাম যে বেলুর মঠে একটা বুক স্টল আছে, শারদা পীঠের বুক স্টল, মঠের নিজের নাই, শারদা পীঠের একটা বুক স্টল আছে, তো ওখানে সেই বইটা পাওয়া যাবে। এখন টাকা তো বেশি থাকে না ট্রেনিং সেন্টারে আমাদের, তবুও যেই কিছুটা টাকা ছিল, যে আমার যত কিছু সেভিং ছিল সেই সময় পর্যন্ত, সবগুলো নিয়ে আমি ছুটে গেলাম সেই বুক স্টলে, আর গিয়ে বইটা কিনে আনলাম, মায়ের চিঠি। খুব হোসে হোসে কিনেছি। এসে আমি আমার রুমে এলাম ট্রেনিং সেন্টারে, আর পড়তে আরম্ভ করলাম। আর মানে যেটা একটা অপেক্ষা ছিল, তো না কি যে একটা চমৎকার বাণী বেরোবে, কি যে স্বামীজির মানে লেটার্সগুলো চমৎকার, যেমন মানে কত উৎসাহ আছে, কত ডিপ ডিপ ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স আছে। তো মায়ের লেটারে কি যে হবে না। আর লেটারে কেন আমরা অপেক্ষা করি জানেন তো? এই রিসেন্টলি স্বামীজির কমপ্লিট লেটার্সগুলো পাবলিশ হলো। লেটার্স কাছে কেন অপেক্ষা আছে একটা, যে অন্য যা কিছু ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে বলা হয়েছে বা লেখা হয়েছে এইসব সেকেন্ড হ্যান্ড, যেন কথামৃত মাস্টার মহাশয় নিজে ঠাকুরের কথা শুনে ওটা লিপিবদ্ধ করেছে।
স্বামীজির প্রায় সব লেকচারগুলো এইরকমই স্বামীজি বলছে, আর গুডউইন কিংবা আর কেউ আইডা আনসেলের মতন কেউ ওটা লিপিবদ্ধ করে নিচ্ছে আর আমরা ওটাকে পড়ছি। তার মানে একটা মাঝখানে একটা ফিল্টার আছে, মানে যারা লিপিবদ্ধ করে ওনারা যতই সিনসিয়ার হোক না কেন, যতই মানে অরিজিনাল সোর্সের সঙ্গে নিজের একটা মেনটেন করার চেষ্টা করে না কেন অথেন্টিসিটি, তবুও তো একটা তো এক হয়েই যায়, ফিল্টার হয়েই যায়। আর লেটারটা হচ্ছে যেন অরিজিনাল, ওরা নিজেদের হাতে লেখা। স্বামীজির লেটারে কোনো এডিটিং, যেমন এটা নতুন এডিশন যেটা পাবলিশ হলো, যতগুলো এডিটিং যদি ছিল মাঝখানে করা হয়েছে সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে, ওটা প্রিস্টাইন অরিজিনাল দেখে আবার একটা নতুন এডিশন বের হয়েছে। তাহলে আমি ভাবলাম যে মায়ের কথা কিংবা এই যে মায়ের জীবনী যা কিছু আমি পড়েছি, মায়ের স্মৃতি কথা, এই সব তো সেকেন্ড হ্যান্ড, তো মাকে যারা দেখেছে, মাকে যারা চিনেছে, ওনারা মায়ের সম্বন্ধে এইসব বলছে। কিন্তু মায়ের চিঠি তো মায়ের, এখন অফকোর্স আমরা জানি মা নিজে তো লিখবে না, কিন্তু মা যেমন যেমন বলেছে তেমন এই হয়তো রাধু কিংবা রাসবিহারী মহারাজ কিংবা বরদা মহারাজ যারা জয়রামবাটিতে কিংবা এখানে উদ্বোধনে থাকতেন, ওনারা মায়ের কথা এজ ইট ইজ লিখে দিয়েছে। তার মানে আমার একটা অপেক্ষা ছিল যে অরিজিনাল মায়ের মেসেজ কি সেটা আমি এই লেটারে দেখতে পাবো, পড়তে পাবো। কিন্তু যেমনি আমি পড়তে প্রারম্ভ করলাম, সর্বপ্রথম তো আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম। কেন, যে মায়ের লেটারে কি আছে? ওই লেখা আছে যেন বাবা জীবন তুমি কেমন আছো, ভালো আছো, তুমি আমার আশীর্বাদ নাও, এই আমি তোমার মা, তোমাকে আশীর্বাদ করছি, এই কয়টা কথা গোল গোল ঘুরিয়ে এটাই চলে থাকছে। মাঝে মাঝে হয়তো কিছু স্পেসিফিক মা জিজ্ঞাসা করছে কারুর কন্ডিশন সম্বন্ধে। যত দূর আমার মনে আছে যে মায়ের একটা ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স যেটা লেটার, সেই একজন মহারাজ মায়াবতী থেকে লিখেছেন যে হ্যাঁ, এখানে স্বামীজি এসে ঠাকুরের পূজা সরিয়ে দিয়েছে, তো সেটা কি করা উচিত কি না? তাহলে মা উত্তর দিচ্ছেন কি হ্যাঁ, তোমাদের গুরু অদ্বৈত ছিলেন, তোমরাও অদ্বৈতী। তো এটার একটা ফিলোসফিক্যাল স্পিরিচুয়াল সিগনিফিকেন্স হয়ে গেল। আর সব যতগুলো লেটার আছে এই ধরনের, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি কেমন আছো, তুমি ভালো থাকবে। তাহলে আমি ভাবলাম যে বইটা আমার যে কাছে যে কয়টা টাকা ছিল এসব স্পেন্ড করে মিছে মিছে এই বইটা কিনলাম আমি। হয়তো আর কোনো ভালো বই কিনতে পারতাম, হয়তো আর কোনো ভালো কিছু কিনতে পারতাম, তা না করে যত টাকা ছিল তাও চলে গেল, আর এই মায়ের চিঠিতে তেমন কিছু নাই। তো সেটা ছিল আমি যখন প্রথমবার পড়েছিলাম। তারপর কিন্তু আবার যখন আমার পোস্টিং হয়েছে ট্রেনিং সেন্টারের পর, আবার একবার মায়ের চিঠি পড়তে প্রারম্ভ করেছি, আর দেখলাম যে দেখুন, এটা যেমন আমাদের একটা স্পিরিচুয়াল ইভলিউশন হয়, তো যখন আমরা ইয়ং থাকি, যখন আমাদের ফিজিক্যাল মেন্টাল একটা ফিটনেস থাকে, তখন তপস্যা করার একটা জোর থাকে, তখন একটা তিতিক্ষা করার একটা জোর থাকে। কিন্তু যেমন যেমন একটা বয়স বাড়ছে, ফিজিক্যাল মেন্টাল ফিটনেসটা একটু কমে আসছে, তা কি হয় জানেন, এই তপস্যা করার শক্তিটাও, জপ করার শক্তিটাও, ক্ষমতাটাও যেন ধীরে ধীরে করে কমে যাচ্ছে। তখন আর কিছু চাই না, তখন চাই শুধু শরণাগতি। কেন, যে এই পঞ্চমহাভূতের দেহ দিয়ে, এই মন বুদ্ধি চিত্ত অহংকার নিয়ে আমি কত কিছু করতে পারবো সেটা এখন আমি বুঝে নিয়েছি। যখন জয়েন করতে এসেছিলাম তখন ভেবেছিলাম এই 12 বছর এমন তপস্যা করবো যে শেষে নির্বাণ প্রাপ্ত হয়ে যাবে। যেমন আমরা ভগবান বুদ্ধের কথাই পড়েছি, যেমন আমরা পড়েছি ঠাকুরের নিজের জীবনীতে, 12 বছর তপস্যা করলে এটা একটা মুক্তি কিংবা নির্বাণ এরকম কিছু অবশ্য পাওয়া যাবে। এখন আমাকে 20 বছর হয়ে গেল এই সঙ্গে, আমি নিশ্চিত জেনেছি যে এই জন্মে কিছু হবার নাই, হয়তো নেক্সট 1000 জন্মেও কিছু হবে না। কিন্তু যেটা এখন, আগে যেমন আমার একটা ইমপেশেন্স ছিল, আগে একটা ছিল অ্যাম্বিশন ছিল যে এই জন্মে এই কয়েক বছরই কিছুটা করে ফেলবো, কিছুটা উপলব্ধ করে ফেলবো, তো এখন ওই যে উৎসাহ ধীরে ধীরে করে কমে গেছে। আপনি বলতেই পারেন যে এটা একটা নেগেটিভ লক্ষণ, একটা নেগেটিভ, কিন্তু আমি দেখেছি যে আমার জীবনে যে যতটা কিছু হবে সেই খুব একটা বেশি এই জন্মে হবে না। আমি সঙ্ঘের একজন সদস্য, সঙ্ঘের একটা রুটিন আছে, সেই রুটিন আমি ফলো করব।
যে সঙ্ঘের একটা ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিন আমি ফলো করছি, বড়োরা যেমন বলে সেরকম আমি কাজ করছি। তো এতটা যেটা মানে মিনিমাম যেটা হচ্ছে সঙ্ঘের মেম্বার হওয়ার জন্য বলে ওই যেটা হচ্ছে সেটা হচ্ছে, তার থেকে বেশি কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু হচ্ছে না। তখন আবার এই যখন এই একটা নতুন বুদ্ধি যখন এলো, এই বুদ্ধি নিয়ে যখন মায়ের চিঠি পড়তে প্রারম্ভ করলাম, তখন এই মায়ের যে কয়েকটা সিম্পল কথা, যে বাবা জীবন তুমি কেমন আছো, অপেক্ষা করছি যে তুমি ভালো আছো, তুমি আমার আশীর্বাদ নাও, তোমার মা, তো এই যে কয়েকটি কথা ঘুরিয়ে ফিরিয়ে পড়া, আমার বোধ হচ্ছে যেন এটার থেকে বড় আর কোনো স্পিরিচুয়াল ট্রেজার নাই। স্বামীজির লেটার্স আপনি যদি পড়েন, তুরিয়ানন্দজি মহারাজের আপনি লেটার্স পড়েন, দেখবেন যে কেমন সব চমৎকার সব ফিলোসফির কথা, কেমন চমৎকার সব ডিপ স্পিরিচুয়াল ইনসাইট মায়ের লেটার্সে, কিন্তু শুধু ভালোবাসা, শুধু যেন মায়ের আশীর্বাদ। আর এই বয়স হয়ে গেলে আমার বোধ হচ্ছে যে এটাই আমাদের পক্ষে, আমার পক্ষে স্পিরিচুয়াল জীবনের সব থেকে বড় একটা প্রাপ্তি, যে মায়ের কথায় আমাকে একটা ভালোবাসা এসেছে, একটা শ্রদ্ধা এসেছে, একটা শরণাগতি এসেছে। তো এই যে কয়েকটা কথা মায়ের আমি কালেক্ট করেছি, এই মায়ের কথাগুলো তো অনেকেই পড়েছেন, ছোট ছোট বড় ধরনেরও অনেক বই বেরিয়ে গেছে। মায়ের কথায় নতুনত্ব তেমন কিছু নাই, কিন্তু পড়ে যেটা একটা মনে শান্তি পাওয়া যায়। তো এই একটা ছোট্ট কালেকশন আছে। মা কি বলছে, ভগবান লাভ হলে কি আর হয়, দুটো শিং বেরোয় না মন শুদ্ধ হয়, শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয়, ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগ বাড়ে, সর্বদা একটা টান থাকে। দেখুন, ভগবান লাভ হলে কি আর হয়, দুটো কি শিং বেরোয়? যে বিদ্যাসাগর ঠাকুরকে জিজ্ঞাস করছেন যে মহাশয়, ঈশ্বর কি কাউকে বেশি শক্তি কাউকে কম শক্তি দিয়েছেন? তাহলে ঠাকুর পরে বলছেন যে ওর এই একটা কথাই ওকে চিনেছিলাম, এত বড় বিদ্বান হয়েও এরকম কথা বলছে যে কারুর বেশি শক্তি কিংবা কম শক্তি হতেই পারে না, ভগবান তো সবাইকে ইকুয়াল শক্তি দেয়। এখানে মানে বিদ্যাসাগরের কথার একটা কিন্তু দাম আছে। আমরা স্বামীজি নিজে বলছে, বেদান্ত পড়েও আমরা বুঝেছি যে পোটেনশিয়ালি ইচ ওয়ান অফ আস আর ডিভাইন। আমাদের সবাইয়ের ভিতর সেই অনন্ত চৈতন্য যেটা নিবাস করছে, আমাদের সবাইয়ের ভিতর সেই আত্মন কিংবা সেই পরমাত্মন কিংবা সেই ব্রহ্মন, কিন্তু এটা ম্যানিফেস্টেশনের তারতম্য আছে। ব্রহ্ম আর শক্তি, এই দুটো যেমন, ব্রহ্মটা হচ্ছে যে একটা পোটেনশিয়াল আর শক্তিটা হচ্ছে ম্যানিফেস্টেশন। এই দুটো মানে একসঙ্গে কি করে ব্যাখ্যা করবে জানেন? বিজ্ঞান মহারাজের একটা গল্প আছে। মহাপুরুষ মহারাজের কাছে কয়েকজন ভক্ত এলো, যে সেই দিনের মিল্ক রোল পাউরুটি নিয়ে এসেছে, তো খুব ভালো খেতে, আর সঙ্গে নিয়ে এসেছে এক ডব্বা ভরে বাটার। তো মহাপুরুষ মহারাজ বলছে তখন যে পাউরুটিটা গিয়ে বিজ্ঞান মহারাজকে দিয়ে এসো। তো বিজ্ঞান মহারাজ হয়তো সেই সময়ে এসেছে, তখন মহাপুরুষ মহারাজ মঠে প্রেসিডেন্ট, তো বিজ্ঞান মহারাজ হয়তো এলাহাবাদ থেকে কিংবা ওই কনস্ট্রাকশনের জন্য এসেছে। তো এই ভক্তেরা নিয়ে এই যে মিল্ক রোল পাউরুটি নিয়ে মহারাজের কাছে গেল, বিজ্ঞান মহারাজের কাছে গিয়ে বলছে যে মহাপুরুষ মহারাজ আপনার জন্য পাঠিয়েছে। তো সঙ্গে সঙ্গে বিজ্ঞান মহারাজ, এদের তো সব ছেলে মানুষই ভাব, তো ভিতরে আকর্ষণ কিংবা এই সব জিনিসের প্রতি অ্যাট্রাকশন তেমন কিছু নেই, সবগুলো ছেলে মানুষের এদের পক্ষে মানে লীলা। তো সঙ্গে সঙ্গেই বলছে যে পাউরুটি খাবো কিসের সঙ্গে, মাখন তো নাই, বাটার তো নাই, কিসে খাবো? তো এই ভক্তেরা ছুটে ছুটে গিয়ে মহাপুরুষ মহারাজকে বলছেন যে আচ্ছা মহারাজজি, বিজ্ঞান মহারাজ বলছে যে বাটার দিতে। তো আচ্ছা মহারাজ, শিবানন্দজি মহারাজ বলছেন আচ্ছা নিয়ে এই বাটারটাও নিয়ে যাও। তো এরা বাটার নিয়ে এসেছে বিজ্ঞান মহারাজের কাছে। তো বিজ্ঞান মহারাজ একেবারে ছোট ছেলের মতন খুশি হয়ে এক হাতে পাউরুটি আর এক হাতে বাটার এটা খাচ্ছে আর বলছে এইটা হচ্ছে ব্রহ্ম আর এইটা হচ্ছে শক্তি। পাউরুটিটা হচ্ছে ব্রহ্ম, বাটারটা হচ্ছে শক্তি। যেমন ব্রহ্ম আর শক্তি সঙ্গে থাকে অভেদ, তেমনি পাউরুটি আর বাটার সঙ্গে থাকে, এটা অভেদ, ওটাকে আলাদা করা যাবে না। তো তেমনি ব্রহ্ম আর শক্তি মানে পোটেনশিয়াল আর ম্যানিফেস্টেশন। তো পোটেনশিয়ালটা সবাইয়ের ভিতর ইকুয়াল,
কিন্তু ম্যানিফেস্টেশনটা আলাদা। এখন আজকাল মডার্ন এডুকেশন থিওরি যেন আপনি ধরুন, একটা ক্লাসে 50 জন ছেলে আছে, তার ভেতরে 10 জন ছেলে হয়তো ওদের A+ গ্রেড আসছে, 20-25 জন ছেলের হয়তো বি গ্রেড আসছে, আর কয়েকজন ছেলে আছে 10-12 জন, ওরা ফেল হচ্ছে। তো আমরা কি এটা বলবো যে ভগবান এই যাকে এ গ্রেড দিচ্ছে ওদের বেশি শক্তি দিয়েছে, মানে ওদের ভিতরে পোটেনশিয়াল বেশি আছে? যারা বি গ্রেড প্রাপ্ত করছে, মধ্যম যারা, ওদের কম পোটেনশিয়াল দিয়েছে, আর যারা ফেল হয়ে ওদেরকে পোটেনশিয়াল একেবারে দেয়নি তা নয়। পোটেনশিয়াল তো ইকুয়াল আছে, কিন্তু যেমন একটা ফ্যামিলি, একটা এক সার্কিউমস্টেন্স থাকে, মা বাবা একটু পিছনে লাগে, ওটা অভ্যাস করতে চেষ্টা করছে, দেখছে যে ছেলে আমার ভালো একটা টিচার প্রাপ্ত হয়, ওকে ওর যেটা স্টাডির জন্য যেটা মেটেরিয়াল ওটা একটু বেশি করে, ওটা করে। তার মানে ওই যে ব্যাকগ্রাউন্ড আর নিজের হার্ডওয়ার্ক, এই দুটো থাকলে ম্যানিফেস্টেশন যেটা হচ্ছে, পোটেনশিয়ালটা ইকুয়াল ম্যানিফেস্টেশন। যত আমি হার্ডওয়ার্ক করি তেমনি ম্যানিফেস্টেশন বেশি হয়। তো এখানেও দেখুন মা কি বলছে, ভগবান লাভ হলে কি হয়, দুটো শিং বেরোয় না মন শুদ্ধ হয়। যদি আমরা সবাই যদি চেষ্টা করি, মা বলছে তো 10,000 জব করে দেখুন না, কেন মন শান্ত হয় না? একজন এসে মায়ের সামনে কমপ্লেন করছে, মা মনের শান্তি নাই, মনে শান্তি পাচ্ছি না। মা একটু রেগেই উচ্চ গলাতেই বলছে, 10,000 জব করে দেখো, দেখো কেন মন শান্ত হচ্ছে না, মায়ের ভালোবাসা পেলাম না, মায়ের প্রেম পেলাম না, এরকম বলে মিছে মিছি কমপ্লেন করা কেন? তো দেখুন যে একটু চেষ্টা করলে ঈশ্বর লাভ হবেই। আর ঈশ্বর লাভ হলে কি হয়, দুটো কি শিং বেরোয় না মন শুদ্ধ হয়। যেমন ঠাকুর বিদ্যাসাগরকে বলছে যে তোমার শক্তি বেশি, সেই জন্য তোমাকে দেখতে এসেছি, না হলে কি তোমার দুটো শিং বেরিয়েছে কি তোমাকে দেখতে আসো? তো এটা একটা দুটো শিং বেরোনো, এটা একটা কমন ফ্রেজ ওনারা ইউজ করছে, যে ভগবান লাভ হলেও শিং বেরোয় না, আর শক্তির ম্যানিফেস্টেশন হলেও শিং বেরোয় না। ভগবান লাভ হলে, শক্তির ম্যানিফেস্টেশন হলে মনে একটা শান্তি আসে। লোকেরা যারা আমাদের সঙ্গে থাকে ওনারা ঠিক ঠিক বোধ করতে পারবে যে হ্যাঁ এদের ভিতর শান্তি আছে। ঠাকুর কি বলছে, যখন পুষ্প এটা প্রস্ফুটিত হয় তখন এই মধুমক্ষী এরা নিজে এসে পুষ্পের উপর বসে বন বন করে মধু পান করে, তখন এই পুষ্পকে হেঁকে ডাক দিতে হবে না যে এসো আমার কাছে মধু আছে ওটা আস্বাদন করো। ঠাকুর ডাক দিয়েছিলেন, কিন্তু ঠাকুরের আলাদা কথা, ঠাকুরের অ্যাম্বিশন খুব বেশি ছিল। এই যে কয়েকজন ঠাকুরের কাছে আসতেন, এই মথুরবাবু, এই কয়েকজন, ওদের ঠাকুরের মনে তৃপ্তি ছিল না। ঠাকুর বলছে যে আমি পুরো জগৎকে, আমি যেটা প্রাপ্ত করেছি পুরো জগৎকে আমি ওইটা করে দেবো, সবাইয়ের সামনে এটা করে দেবো, ওপেন করে দেবো সিক্রেটটা। সেই জন্য ঠাকুর ডেকেছেন যে ওই কুঠির ওইতে ছাদ থেকে, যে ভক্তেরা তুই কোথায় আছিস আয় রে, এই যে সংসারীদের কথা শুনে আমার কানটা পুড়ে গেল। তো দেখুন যে ঠাকুরের কথা আলাদা, কিন্তু ইন জেনারেল যখন মন শুদ্ধ হয় তখন যেমন এই ফুলটা, কমলটা প্রস্ফুটিত হলে মধুমক্ষীরা নিজে এসে বসবে, নিজে মধুপান করবে, তখন এই সুবাসটা যেটা স্প্রেড হয়, এই মনটা শুদ্ধ হলে এই শুদ্ধ সুবাসটা, ফোরামটা এই পুরো জগতে ধীরে ধীরে করে এই স্প্রেড হয়ে। স্বামীজি বলছে তো, একটা সিদ্ধ মহাপুরুষ একটা গুফায় বসে 5টে ভালো পাওয়ারফুল থটস ওর মাথায় আসছে, তখন কি হয় যে সেই 5টে বিচারগুলো সেই গুফার দিওয়াল ভেদ করে পুরো জগতে স্প্রেড হয়, পুরো জগতে লোকেদের মাথায় ঢুকে লোকেদের কাছে কাজ করায়, তখন আর বেশি কিছু করতে হয় না। এই শুদ্ধ মনের এই একটা পাওয়ার অটোমেটিক ভিতর থেকে শান্তিটা প্রস্ফুটিত হতে থাকে, শান্তিটা স্প্রেড হতে থাকে। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয়, আর শুধু হয় না নিজের, অপরেরাও বুঝতে পারবে, অপরেরাও এটা গ্রহণ করতে পারবে। ভগবানে ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়ে, সর্বদা একটা টান থাকে। এই যে ঠাকুর কেশবের একজন আত্মীয়কে দেখেছিলেন যে বুড়ো বয়স হয়ে গেছে আর তাস খেলছে, আর বলছে না কি আমি কাজ না করে থাকতে পারছি না। ঠাকুর বলছে এই বয়সে তাস খেলছে কি না, ভগবানের উপর ভক্তি, ভালোবাসা, অনুরাগ হওয়া যাক,
নাকি এইসব করছে। তো দেখুন, আর কিন্তু কেশব সেনকে দেখুন, এই কেশবের ভক্তিটা কিন্তু মানে একটা সত্যি আমাদের সবাইয়ের জন্য শেখার জিনিস। কেশবের কয়েকজন শিষ্যরা এসে কেশবকে কমপ্লেন করছে যে আপনি তো এত জগৎ বিখ্যাত, এই কুইন ভিক্টোরিয়ার সঙ্গে স্বয়ং আলাপ করেছেন, আর একজন দক্ষিণেশ্বরের মানে এই অনপড় মানে ইলিটারেট ব্রাহ্মণ, এই কালীর পূজারি, ওর কাছে আপনি চুপচাপ হয়ে বসে আছেন, একটা শব্দও বলছেন না। ওনার কাছে তো আপনাকে তো কিছু বলতে হবে, মানে ধরুন যে উনি আপনাকে উপদেশ করছে, সেটা তো উচিত নাই। তবুও যদি আপনার ইচ্ছা থাকে যে একটা কালীর পূজারীর কাছে আপনি উপদেশ গ্রহণ করবেন, তো সেটা করুন, তো সঙ্গে সঙ্গে আপনিও কিছু বলুন। তো কিন্তু দেখুন যে কেশব কথামৃতে স্পষ্ট বিবরণ আছে যে যখন ঠাকুর এই নৌকা বিহারের জন্য যাচ্ছে কেশবের সঙ্গে, কিংবা আর যেখানেও কেশবের সঙ্গে আলাপ হচ্ছে, কেশব চুপচাপ ঠাকুরের কথাগুলো শুনছে, মাঝে মাঝে হয়তো একটু দুটো প্রশ্ন করছে, এই কালী তত্ত্বটা কি সেটা বুঝান, এরকম করে একটা দুটো প্রশ্ন শুধু করছে, তাছাড়া কিন্তু চুপচাপ বসে থাকছে। এই কেশবের ভক্তেরা কিন্তু, কেশবের ডিসাইপলরা এটা একটু সহ্য করতে পারেনি। ওনারা কি লিখছে, কেশবের যখন নিধন হলো, বায়োগ্রাফি লেখা হলো, ওখানে লিখছে যেমন ঠাকুর কেশব ঠাকুরের কাছে শিখেছিলেন, তেমনি ঠাকুরও কেশবের কাছে শিখেছে। কি শিখেছে? যে সংসারে থেকেও ঈশ্বর লাভ করা যেতে পারে। তো এই যখন বইটা লেখা হলো, তো এই বইয়ের অথর যে ওখানে এসেছে ঠাকুরের কাছে, আর সব ভক্তেরা ঠিক করে আছে, এই কথাটা উত্থাপন করে ওকে ধরবে, ঠাকুরের সামনেই ধরবে। তো যখন ওই যে কথার ওই সব বইয়ের কথা হলো বের, যে হ্যাঁ আপনি কি করে বলে দিলেন যে ঠাকুর কেশবের কাছে শিখেছে, এটা কি ঠাকুর কি মানেন না যে সংসারে থেকে ঈশ্বর লাভ হয়? তখন কিন্তু ঠাকুর একটু রেগে বলছে, দেখো যে নিজের মাথায় যে একটা আছে তো মানে কি সংসারের প্রতি আকর্ষণ, সেই জন্য সব জায়গায় এরকম যে হ্যাঁ আমিও বলছি যে সংসার থেকে ঈশ্বর লাভ হয়। ঠাকুর বলছে কি যে প্রথম তো মনে বনে আর কোণে একটা রিট্রিট করতে হবে, তারপর রিট্রিট করে যখন একটা, ঠাকুর বলছে তো একটা দই জামাতে গেলে কিন্তু নাড়লে চড়লে হবে না, ওটা একটা স্থির করে রাখতে হয়, একবার দইটা জমে গেলে তারপর একটু যত নাড়াচাড়া করুন তাহলে ঠিক আছে। তেমনি মনে বনে আর কোণে একবার গিয়ে রিট্রিট করে কিছুটা ভিতর থেকে প্রাপ্ত করে নিতে হয়, তারপর আপনি এসে সংসারে যতই থাকুক না কেন। এই যে রাজা জনক, ঠাকুর বলছে ফোঁস করে কি রাজা জনক হওয়া যেতে পারে? উনি যে মাথা হেঁটু করে পা উপর করে উনি কত বছর তপস্যা করেছেন, তখনই তো উনি রাজা জনক হয়েছেন। পরে উনি যতই সংসারে থাকুক না কেন, পরে যতই রাজ্য করুক না কেন, একবার তো উনি নির্জনে গিয়ে ঈশ্বর প্রাপ্তি, মানে যদি ঈশ্বর প্রাপ্তি নেই তবুও একটু মানে একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটা প্রাপ্ত করে নিয়েছে, তখন উনি সংসারে থাকছে। এখানে একটা ইন্টারেস্টিং নোট লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ বলছে যে হ্যাঁ আমরা স্বীকার করছি যে যেমন ওনারা বলছে তো কি কেশবের কাছে ঠাকুর শিখেছিলেন, শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে বলছে হ্যাঁ আমরা স্বীকার করছি যে কেশবের কাছে ঠাকুর শিখেছে। তো প্রথম সেন্টেন্স পড়ে আমরা একটু অবাক হয়ে যাই, এ কি হয়ে গেল, মানে শরৎ মহারাজ মায়ের ভারী ঠাকুরের একজন মানে সাক্ষাৎ শিষ্য, ত্যাগী সন্তান, রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি, উনি এরকম কেন বলে দিলেন যে হ্যাঁ কেশবের কাছে ঠাকুর কিছু শিখেছেন? কিন্তু তারপরেই শরৎ মহারাজ এক্সপ্লেনেশন দিচ্ছে যে দেখো যে ঠাকুর ওনার এইবার এই সময় মানে প্রত্যেক অবতারে একটা বিশেষত্ব থাকে, তো এইবারের বিশেষত্বটা কি ছিল? স্বামীজি বলছে যে জিসাসকে এই জেলে মালেরা অ্যাকসেপ্ট করেছিল, আর ঠাকুরকে এই ইউনিভার্সিটির দানাদত্তি ব্রহ্মদত্তিরা অ্যাকসেপ্ট করেছে। তো এই যে ইউনিভার্সিটির ব্রহ্মদত্তিরা, ওদেরকে উপদেশ দিতে হবে, তো ওদের একটা মাইন্ডসেট কি আছে, ওদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ কেমন আছে, ওই সব একটা শিখতে হবে যদি ওদেরকে কনভিন্স করতে হবে। তো তো সেই জন্য দেখুন, আমি যখন রাজকোটে ছিলাম, আমি ওখানে ম্যাগাজিনে একটা আর্টিকেল লিখেছিলাম গুজরাটি ম্যাগাজিনে, যে কথামৃতে ঠাকুরের ইংরেজি শব্দ। তো আমি অনেক কিছু কালেকশন করেছিলাম, 3-4টে হয়ে গিয়েছিল মানে আর্টিকেল। তারপর আমি ভাবলাম একটু বেশি হয়ে যাচ্ছে, আমি ভেবেছিলাম 2-3 আর্টিকেলেই হয়ে যাবে, কিন্তু তা নয়, অনেকগুলো ইংলিশ শব্দ ঠাকুর ব্যবহার করেছে। তো এই যে আজকাল যে ইংলিশ মেন ওদেরকে শেখাতে হবে বলে, এই যে একটা রিসেন্ট মানে কারেন্ট মাইন্ডসেটটা কি আছে
সেটা ঠাকুর কেশবের কাছে শিখেছে, আর সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে তখন ঠাকুর এদের সঙ্গে কথা বলেছে, আর তবে সেই জন্য এরা মানে সহজে ঠাকুরের কথায় বশবর্তী হয়ে যাচ্ছে। সিমিলারলি স্বামীজি যখন আমেরিকা গিয়েছেন, তো এখন দেখুন যে যারা ইংরেজি জানে ওনারা জানেন নিশ্চয়ই যে ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ এই দুটোটায় কিছুটা সাটল ডিফারেন্স আছে। আর স্বামীজি ইংরেজিটা তবে খুব ভালো ছিল, তবে ওটা হয়ে গেল ব্রিটিশ ইংলিশ। কেন, যে ব্রিটিশরা ভারতে রাজত্ব করতেন, ব্রিটিশ ওনার টিচার ছিলেন ও ব্রিটিশ বইগুলো পড়েছেন, এইসব করে স্বামীজির ব্রিটিশ ইংলিশ ছিল। তবে আমেরিকায় আমেরিকান পাবলিকের সঙ্গে ওদের ল্যাঙ্গুয়েজে কথা বললে ওনারা একটু বেশি অ্যাট্রাক্ট হয়। ওদের আর ব্রিটেনের একটা কম্পিটিশন ছিল, সেই সময়ে ছিল, এখনও আছে। তো স্বামীজি ওখানে গিয়েছিলেন ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজনে পার্টিসিপেট করতে, কিন্তু গিয়ে দেখলেন যে নিজের কাছে তত টাকা নাই যে শিকাগোতে কন্টিনিউয়াস থাকতে পারে। তো সেই জন্য কী করলেন, একজন মিস সেনবোন ছিলেন, ওনার সঙ্গে পরিচয় হয়েছিল বলে ওনার সঙ্গে বোস্টনে ওই যে ইস্ট কোস্ট আছে ওখানে চলে গেছে। ওখানে প্রায় কিছু সময় ছিলেন, ওখানে বোধহয় 1 মাস না 2 মাস এরকম ওখানে ছিলেন। তো এতটার ভিতরেই, এত অল্প সময়ের ভিতরেই স্বামীজি আমেরিকান ইংলিশ এমন শিখে নিয়েছে যে যখন উনি ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজনে বলতে যখন ওটা প্রারম্ভ করেছে, ফুল আমেরিকান ইংলিশ, আর যে আমেরিকান লোকেদের যে প্রতিষ্ঠাটা স্বামীজি পেয়েছেন, যে ওনার যে ভালোবাসা পেয়েছেন, সে এই কয়েক মাস উনি যে আমেরিকান ইংলিশ আয়ত্ত করে নিয়েছেন, সেই জন্য আমার নিজের বোধ হচ্ছে যে ব্রিটিশ ইংরেজিতে উনি এইসব কথা বললে হয়তো এতটা ইম্প্যাক্ট হতো না। তো সেই জন্য এই ল্যাঙ্গুয়েজ আর কালচারের খুব একটা প্রভাব আছে। যদি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ কিংবা লোকাল কালচার জানি তো ওদের সঙ্গে আমরা খুব ভালোভাবে মিশতে পারবো। তো সেই জন্য এখানে ভগবানের ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়ে, সর্বদা একটা টান থাকে। মন মত্ত করি হাওয়ার সঙ্গে ছোটে, তাই সর্বদা বিচার করতে হয়, ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। মনটা হচ্ছে হাতির মতন, সব সময় একটা না একটা কিছু নিয়েই আছে। যে স্বামীজির সেটা একটা ফেমাস এক্সাম্পল, একটা বাঁদর, তারপর ওর মাথায় একটা ভূত চাপলো, তারপর একটা বিছি এসে কামড়ালো, তারপর ওই মদ্যপান করেছে, আর তারপর ওই খেপা হয়ে গেছে। এখন দেখুন এই বাঁদরের কেমন একটা ছুটাছুটি করে, কেমন রেস্টলেস, সেটা হচ্ছে আমাদের মন। ঠাকুর একটা ভালো উদাহরণ দিচ্ছে যে ওই যে মন্দিরে না কয়েকজন বান্দররা বসে থাকে, তা আপনারা বোধ স্থির হয়ে বসে আছে, তো আপনারা ভাববেন যে হ্যাঁ আচ্ছা মন্দিরে বসে আছে, স্থির হয়ে বসে আছে, হয়তো ভগবানের চিন্তন করছে, কিন্তু তা নয়, এ স্থির হয়ে বসে আছে, ভাবছে এখন কি আর নতুন নতুন উৎপাত করবে, সেই বসে বসে ভাবছে। আর যেমনি প্ল্যানটা ঠিক হয়ে গেল তেমনি হুপ করে ছুটে বেড়ায়, আর এই সব যত উৎপাত আছে প্রারম্ভ করে দেয়। তো তেমনি আমাদের মন যে হয়তো ছুটাছুটি করছে, আর যদি ছুটাছুটি না করে স্থির হয়ে যদি বসে আছে, তবে সেই ভাবছে আর যে কি নতুন উৎপাত করব, তো সেই মন মত্ত করি হাওয়ার সঙ্গে ছোটে। তাই সর্বদা বিচার করতে হয়, ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। সাধন ভজন যেন দেখুন সব সময় করতেই হয়। এই যে অজপা জপ যাকে বলে, অনেককেই আমি দেখেছি, যে আমি ভক্তদের সঙ্গে যখন কথা হয়, যে কয়েকজন ভক্তেরা বলে যে মহারাজ আমরা যখন বাড়ির কাজ করি, রান্না করি কিংবা এই ক্লিনিং এই সব করি, তো ভিতরে ভিতরে যেন একটা জব সব সময় চলতেই থাকে, আর এতে আমরা এত আনন্দ পাই। তাহলে আমি বলি যে আপনারা কত ভাগ্যবান, এর থেকে বেশি জীবনে আছে কি? আমরা এই সব বইগুলো পড়ে দেখছি যে এই নির্বিকল্প সমাধি হয়ে গেল, এই ভাব হয়ে গেল, এই ভাবে হাসে কাঁদে নাচে গায়, এই সব ডিসক্রিপশন আমরা যেটা পড়ছি, আর তারপর আমরা না কি একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমার মনে বসে যায়, গিল্ট ফিলিং বসে যায়, যে আচ্ছা যে আমি তো এত সব জব করলাম, আমি তো ভাবে হাসলাম না, কাঁদলাম না, নাচলাম না, গেলাম না, তাহলে আমাদের এই জন্মের কি হলো? তা কিন্তু এইসব দেখুন এই সবটা ম্যানিফেস্টেশন হচ্ছে ঠাকুরের কৃপায়, সব ম্যানিফেস্টেশন হয়। মায়ের জীবন আপনি দেখুন সব সময় কাজ নিয়ে আছে। এই কয়েকজন ভক্তেরা মায়ের জয়রামবাটিতে গেল, মায়ের প্রণাম করবে, মায়ের সঙ্গে আলাপ করবে, কথা বলবে। তো খেয়ে দিয়ে নিয়েছে, ভোজ আহার হয়ে গেছে, তারপর এই যে ঝুঠো পাতাগুলো এই ক্লিন করতে যাচ্ছে, মা বলছে না না থাক থাক থাক,
এটা ক্লিন করার জন্য লোক আছে। তো ভক্তেরা ভাবছে হয়তো লোক আছেই আছে, মানে এত সব বড় সংসার মায়ের, কয়েকজন লোক না থাকলে কি করে হয়, হয়তো কোনো ঝি আছে কিংবা কোনো রিলেটিভ আছে, না হয়ে তো সব ত্যাগী সন্তান আছে। ভক্তেরা সরিয়ে দাঁড়ালো, তারপর দেখছে না কি মা নিজে এসব ক্লিন করছে, এই লোকটাকে মা নিজে। তো দেখুন যে এই সব সময় একটা কাজ চলতে থাকছে। মায়ের কথায় আপনি দেখবেন, মায়ের এটা জীবনে দেখবেন, রেয়ারলি আপনাকে ভাবের দর্শন হবে, রেয়ারলি এইসব দর্শন হবে। একটা ইনসিডেন্ট আছে, অনেকেই হয়তো জানে, যে কোয়ালপাড়ার কথা। তখন মা ওখানে বসে আছে, এই যে এটা থাকে নিডলের ভিতর একটা ওইটা থ্রিড, যেটা ওটা করতে হয়, ঢুকাতে হয়। তো মানে একটা তো সূক্ষ্ম ব্যাপার, তো এটা করতে গেলে হঠাৎ নাকি মায়ের কি নাকি মানে মাথা ঘুরে গেল না কিছু হলো, তো মা মানে এরকম হয়ে গেল। তো লোকেরা হয়তো মানে হইচই ওটা প্রারম্ভ করে দিল যে কি হচ্ছে না, কেন মায়ের এরকম হলো। তো তখন তো মা কিছু বললেন না, কিন্তু তারপরে বরদা মহারাজকে মোস্ট প্রবেবলি মায়ের যখন মানে শেষ সময় যখন চলছিল উদ্বোধনে, তখন মা বলছে দেখো সেই সময়ে আমি বলি নাই, হয়তো লোকেরা হইচই করে বলে, কিন্তু আমি বসে আছি, রোদ আছে, হঠাৎ দেখলাম যে সামনে থেকে এই রোদে ঠাকুর এলে ওই বারান্দায় বসে গেলেন, আর আমাকে বলছে যে আমাকে আমার জন্য খিচড়ি বানিয়ে খাও আমাকে। তো আমি তাড়াতাড়ি করে আমার আঁচলটা এই যে স্প্রেড করে দিলাম ঠাকুরের বসার জন্য। তো এই কয়েকটা ইনসিডেন্ট আছে মায়ের জীবনে, যদি আপনি তলিয়ে দেখবেন, কিন্তু এটা খুব রেয়ার পাওয়া যাবে। কিন্তু না হলে মা এই কাজ নিয়েই আছে সর্বক্ষণ, আর কাজ করছে আর জব করছে। একদিন ওই যে ত্যাগী সন্তান মায়ের সম্বন্ধে বলছে, কোনো এক দিনে হঠাৎ মধ্যরাত্রে কিছু কাজ এসে গেল। এখন মাকে তো ডিস্টার্ব করলে ভালো নাই, মধ্যরাত্রিতে মা বিশ্রাম করছে, পুরো দিনভর কাজ করেছে, আবার রাত্রে বিশ্রাম করলে কি করে মাকে ডাকবো, কিন্তু ওই তো কাজটা এরকম ছিল যে মাকে ডাকতেই হবে। তো ঠিক আছে, ও মাকে ডেকেছে, যেমনি মাকে ডেকেছে হঠাৎ করে মা সাড়া দিয়েছে সঙ্গে সঙ্গে। তো ওই ত্যাগী সন্তান মাকে জিজ্ঞাসা করছে, মা আপনি কি বিশ্রাম করেননি? তো মা বলছে দেখো বাবা, এই তো সবাই এসে মন্ত্র নিয়ে যায়, হয়তো কেউ জব করবে কেউ করবে না, সব কিছু তো আমাকেই দেখতে হয়, বলে সবাইয়ের জন্য হয়ে আমি জব করছি। তো দেখুন মায়ের জীবনে সেই এইটা মানে ভাব উথলে পড়েছে, কিংবা সমাধি, কিংবা ঠাকুরের মতন ভাব আর সমাধি, স্বামীজির মতন ফিলোসফি, এই দুটো হয়তো দেখতে পারবেন না, কিন্তু সতত একটা কর্ম নিয়ে মা আছে, আর সতত মনের ভিতর জব চলছে। তো এই যে মা বলছে তো সর্বদা বিচার করতে হয়, তার মানে সর্বদা সঙ্গে সঙ্গে মনে ঈশ্বরের চিন্তন, শরণাগতি, প্রার্থনা আর জপ করতে হয়, ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। মনের গোলযোগ এটা প্রকৃতির নিয়ম, মনটা তো মত্ত হস্তি হয়েই আছে, যেমন আমরা দেখলাম, এটা তো প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখন ভালো আবার কখন মন্দ থাকে, এই যে মানে জোয়ার ভাটা তো লেগেই আছে আমাদের মনে। সেটা নিয়ে বড় একটা বেশি চিন্তা করতে হবে যে হাই আমি কালকে খুব ভালো ছিলাম আজকে নাই, কিংবা আজকে ভালো নেই কালকে, মানে এটা যখন মন ভালো হয় তখন একটা সেলফ কংগ্রেচুলেশন করতে নাই, মনটা যদি একটু নেমে যায় মনের ভিতর গিল্ট ফিলিং আনতে নাই। মনের যেটা স্বভাব সেটা মন করছে, আমি আমার নিজের কাজ করে যাচ্ছি, আর আমার কাজ হচ্ছে সতত একটা কর্মে প্রবৃত্ত থাকা, আর সঙ্গে সঙ্গেই মনের ভিতর মায়ের কথা ঠাকুরের কথা নিয়ে থাকা। এই যেটা আপনি সৎসঙ্গ করছে, এই সৎসঙ্গের এই সব পরিণাম, যে ঠাকুরের কথা মায়ের কথা আপনারা যত শুনবেন ততই দেখবেন এই মনের সংস্কারগুলো এটা যেন ক্লিন হয়ে যাচ্ছে। এই ঠাকুরমা স্বামীজির কথা হচ্ছে এই ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিনে হেভি ডিউটি আপনি অন করে দিয়ে আপনার কাপড়গুলো যতগুলো এটা আছে ওই কাদা মেঘে গেছে যা কিছু আছে ভিতরে দিয়ে হেভি ডিউটি অন করে দেবেন, সব কিছু দেখবেন ক্লিন হয়ে যায়। তো এই ঠাকুরমা স্বামীজির কথাও ওয়াশিং মেশিনের মতন। আমরা জব পারি কিংবা না পারি, ঠাকুরমা স্বামীজির কথামৃত যদি পড়ি, মায়ের কথা পড়ি, এই স্বামীজির স্বামী শিষ্য সংবাদ, স্বামীজির পত্রাবলী, এইসব পড়তে থাকি, দিব্যবাণী আছে সেটা পড়তে থাকি, সেটা নিয়েই অনেক কিছু দেখবেন আমাদের ভিতরে অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে, আমাকে বেশি কিছু ভাবতে হচ্ছে না।
যেমন ঠাকুর বলছে তো কলমবাড়া রাস্তা, সেই কেলা দেখতে গিয়েছেন, কলমবাড়া রাস্তা অনেকটা গিয়ে দেখলেন যে আচ্ছা আমি কত নেমে এসেছি কিংবা কত উঠে গেছি, মানে একটা স্লোপ আছে তো ওটা দিয়ে র্যাম্প আজকে বলে যেটাকে, তো র্যাম্প আছে তো মানে আমরা যদি স্টেপস উঠি তো আমাদের একটু কষ্টবোধ হয়, কিন্তু যখন র্যাম্প দিয়ে উঠি তখন কষ্টবোধ হয় না, মানে ধীরে ধীরে করে আমরা চলে যাচ্ছি, একটু পিছনে দেখলেই বোঝা যাবে যে আরে বাবা আমি কত এগে চলে এসেছি। এই আপনি নিজেরই অবস্থা আজকে 5 বছর আগে আর আজকে আপনি কম্পেয়ার করে দেখুন, যদি আপনি নিয়মিত সৎসঙ্গ করছেন, নিয়মিত এই ঠাকুরমা স্বামীজির কথাগুলো শ্রবণ করছে কিংবা নিয়মিত এই জপ করছেন, দেখবেন কয়েক বছরের ভিতরেই হয়তো দিন প্রতিদিন যেটা প্রোগ্রেস হচ্ছে সেটা হয়তো না দেখতে পারবে, কিন্তু আজ থেকে 2 বছর আগে 3 বছর আগে এরকম করে কম্প্যারিজন করে দেখবেন যে কতগুলো আপনি একটা বেনিফিট হয়েছে সেটা একটু বুঝতে পারবেন। তো তেমনি যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমনি মন আমার ভালো আবার কখন মন্দ থাকে, এই পূর্ণিমার থেকে এটা কথা ওই যে মা বলছে তো আমি জ্যোৎস্নার সামনে দেখে বলতাম চন্দ্রমাকে আপনার জ্যোৎস্নার মতন আমার মনকে নির্মল করে দাও। তো এমনি এই মন কখন এই জ্যোৎস্নার মতন নির্মল থাকে, হয়তো কখন অমাবস্যার মতন মলিন হয়ে গেছে, কিন্তু ঠাকুর বলছে যেমন খানদানি চাষা, মানে কখন এটা মানে খুব ভালো চাষ হলো কখন ভালো চাষ হলো না, বলে নাকি খানদানি চাষা নাকি চাষ করতে ছেড়ে দেবে, না ও চাষই করতে থাকবে, মানে ফসল কিংবা ওই যে প্রডিউস ভালো হয় কিংবা না হয় আমরাও খানদানি চাষার মতন জব করে যাব, তখন কখন মনটা ভালো থাকে কখন ভালো থাকবে না ডাজ নট ম্যাটার, ওটা মানে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনম, কর্মের উপর আমাদের অধিকার আছে নাই কি ফলের উপর, তো সেই জন্য জপের উপর আমাদের অধিকার আছে, এই শ্রবণের উপর অধিকার আছে, স্বাধ্যায়ের উপর অধিকার আছে, সৎসঙ্গের উপর অধিকার আছে, কিন্তু এই স্বাধ্যায় শ্রবণ পাঠ জপ করে যদি কালকে মন ভালো আজকে মন্দ আবার আগামীকাল ভালো, তো সেটা বেশি একটা চিন্তা না করলেই হলো, এটা মাকে দিয়ে দিলাম, মা এই তোমার মন তুমি যেটা দিয়েছে সেটাই তোমাকে ফেরত দিয়ে দিলাম, এখন তুমি ভালো রাখবে কিংবা মন্দ রাখবে সেটা তুমি দেখবে, আমার এখন কোনো চিন্তা নাই। ঠাকুর বলছে তো আমি ওর গুরুর দিব্যি দিয়েছি এখন আমি খালাস, এই যে ওখানে গিয়েছে পানিহাটি, তো এই মণিসেনরা ও ঠাকুরকে টাকা দিতে এসেছে, ঠাকুর বলছে যা টাকা নেবো না, তো তবুও টাকা দিতে এসেছে, ঠাকুর বলছে আমি তোমার গুরুর দিব্যি দিয়েছি টাকা নেবো না, তখন ওই রাখালকে দিতে গেছে, তো ঠাকুর কি বলছে আমি ওর গুরু দিব্যি দিয়েছি এখন আমি খালাস, এখন ও বুঝে রাখাল বুঝে, তো আমরা মনটা মাকে দিয়ে দিয়েছি এখন আমি খালাস, এখন মা বুঝবে যা কিছু করবে মনের সঙ্গে সেটা মায়ের ইচ্ছা, এখন আমার শুধু অধিকার আছে জপের উপর সৎসঙ্গের উপর আর শ্রবণের উপর, মনেতেই সব, মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ, এই যে মহাপুরুষ মহারাজের ফেমাস কথা, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া বিনে মন ছাড়ে খারে গেল, সেই এককে তো সেটা হলো মন, যদি মনের দয়া না হয় তখন মন গেল ছাড়ে খারে, কিন্তু একটা কথা বুঝতে হয়, এই যে উপরের কথায় আমরা যেমন বললাম যে মন ভালো থাকে কিংবা মন্দ থাকে তার বেশি আমরা চিন্তা করতে হবে না, এখানে কিন্তু যেই মনের কথা বলছে সেটা হচ্ছে আমাদের উইল পাওয়ার, আমাদের উইল পাওয়ার একটা আছে, একটা চয়েস করার আমার একটা ক্ষমতা আছে, যেমন উপনিষদে বলা হয়েছে শ্রেয় আর প্রেয় এই দুটো আমাদের সামনে আসে, সব সময় শ্রেয়কে সিলেক্ট করতে হয় প্রেয়কে পরিত্যাগ করতে হয়, সেই চয়েস ঈশ্বর আমাদের দিয়েছে, এখন চয়েসটা আমরা করে যাও, সব সময় শ্রেয়কে বরণ করতে যাও প্রেয়টাকে ছাড়তে যাও ত্যাগ করতে যাও, তারপর এটা কি পরিণাম হবে কি না হবে সেটা ঠাকুর দেখবে মা দেখবে, কিন্তু আমার চয়েসটা এই চয়েসটা কিন্তু আমাকে সবসময় ঠিক রাখতে হবে, সেই বিবেক আছে। ঠাকুরের স্বামীজির ফেমাস কথা যে ঠাকুরের কাছে এসে বলছে আপনাকে বাড়ির কিছু করে দিতে হবে, তো ঠাকুর বলছে তো তুই আমাকে কেন বলছিস, তুই যা গিয়ে মাকে বল তোর কথা কেন শুনবে না, তো স্বামীজি গেছে আর রুটি কাপড়া মকান এটা মা চাইতে গেছে আর কি চেয়ে এসেছে ত্যাগ বৈরাগ্য, এটা মানে ভক্তি আর বৈরাগ্য এটা চেয়ে স্বামীজি চলে এসেছে,
তো যতবার এসেছে জ্ঞান ভক্তি বৈরাগ্য, যতবার ঠাকুরের কাছে ফিরত এসেছে, মহাশয় আমি তো গিয়েছিলাম রুটি কপড়া মকান চাইতে, চেয়ে এসলাম জ্ঞান ভক্তি বৈরাগ্য। তো ঠাকুর বলছে তুই আবার যা, আবার গেছে, আবার জ্ঞান ভক্তি বৈরাগ্য, আবার ঠাকুরের কাছে এসেছে। তো দেখুন যে স্বামীজির একটা চয়েস ছিল, এই চয়েস উনি ঠিক রেখেছে। তারপর সংসারে যা হওয়ার হোক, মানে বাবা মারা গেলেন, মা ভাইয়েদের এত কষ্ট, বোনকে সুসাইড করতে হলো, এই সব কষ্ট হলে কিন্তু স্বামীজি এরকম কমপ্লেন করে নাই যে তুমি আমার সঙ্গে এত সব অন্যায় কেন করছো। স্বামীজি করেছে কি, চয়েসটা ঠিক রেখেছে, রুটি কপড়া মকান চায়নি, জ্ঞান ভক্তি বৈরাগ্য চেয়েছে। সে স্বামীজির চয়েসটা ঠিক ছিল। তারপর সব কিছু মায়ের হাতে। বাবার মৃত্যু হোক হোক, মাকে কষ্ট হয়েছে হয়েছে, ভাই বোনরা কষ্ট পাচ্ছে পাচ্ছে, সেটা ঠাকুরের যেমন ইচ্ছা চলছে। স্বামীজি নিজের চয়েসটা কিন্তু চেঞ্জ করেনি। সো চয়েস এটা যে এখানে মনের কথা যেটা হচ্ছে, মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ, তার মানে চয়েস। আমাদের চয়েসটা সবসময় ঠিক রাখতে হবে। যদি আমরা সব সময় শ্রেয়কে বরণ করে চলে আসি, তারপর জীবনের সঙ্গে, আমার স্বাস্থ্যের সঙ্গে, পরিবারের সঙ্গে যা কিছু হচ্ছে সেটা ঠাকুর দেখবে আর মা দেখবে। মানুষের নিজের মনটি আগে দোষ করে, পরে সে পরে তবেতে পরের দোষ দেখে। দেখো এটা খুব একটা পাওয়ারফুল কথা, যে প্রথম তো দোষ হচ্ছে আমাদের নিজের। মা বলছে তো আমার একবার দোষ দৃষ্টি চলে এসেছিল, তারপর অনেক প্রার্থনা করে, অনেক প্রেয়ার করে, সেই দোষ দৃষ্টিটা গেল। এই দোষ দৃষ্টি চলে আসে স্পেশালি যারা তপস্যা করে, যারা সাধন ভজন করে, ওদের একটা দোষ দৃষ্টি হওয়া মানে ও চলেই আসে। মানে আমাদের কি কথা, এই সেই যোগেন মা, এই গোলাপ মা, এদেরও একটু দোষ দৃষ্টি মাঝে মাঝে ছিল। ঠাকুর কাশীপুরে শ্যামপুকুরে গেছে ট্রিটমেন্টের জন্য, এই গোলাপ মা নাকি কাউকে বলে ফেলেছে যে ঠাকুর মায়ের কাছে মায়ের উপর রাগ করে চলে গেছে। তো এই আবার যোগেন মা এসে আবার মাকে বলছে, মানে না বললেও তো হতো, তো এই মানে গোলাপ মা বলে ফেলেছে আর যোগেন মা এসে কমপ্লেন করেছে, দুই জনা মানে একই ধরনের। তো মা খুব মানে দুঃখী হয়ে মানে পায়ে হেঁটে কলিকাতা গিয়ে ঠাকুরকে বলছে, না আমি শুনেছি নাকি তুমি আমার উপর রাগ করে চলে এসেছো। তো ঠাকুর বলছে কে বললো এই কথা? তো মা বলে দিলেন গোলাপ বলেছে। ঠাকুর বলছে আচ্ছা সেই কথা বলে তোকে কাঁদিয়েছে, ও আসুক পরে দেখছি। তো ঠাকুরের কিন্তু এই যে মানে স্কোল্ডিং, ঠাকুর যখন এরকম করে করবে, যখন ডাঁট কি বলে বাংলাতে, তো যে মানে ঠাকুর যখন ক্রোধ করবে তখন ওদের তো আর কোনো এই নাই, সাহস নাই সামনে কিছু বলার। তো সঙ্গে মানে গোলাপ মা এত দুঃখী হয়ে গেছে, উনি কেঁদে কেঁদে এসে মায়ের কাছে এসে বলছে যে মা আমার অপরাধ নেবেন না, আমার মনে এইরকম কিছু ছিল না যে আমি আপনার সম্বন্ধে মানে এরকম কিছু বলি। তো সঙ্গে সঙ্গেই মা ওনার মানে পিঠে হাত চাপড়ে বলছে ওরে গোলাপ গোলাপ, এরকম করে গোলাপ মাকে শান্ত করেছে। তো দেখুন যে মনের দোষ তো থাকারই কথা, মানে আমাদের সবাইয়ের কি কথা, সেই রাজা মহারাজ স্বয়ং ঠাকুরের কাছে আগে আগে যখন যেতেন তখন একটু ঈর্ষাভাব ছিল। তারপর ঠাকুর বললেন যে হৃদয়কে যেমন একেবারে এখান থেকে সরিয়ে দিয়েছিস, মা কালীকে ঠাকুর বলছে তেমনি করে এই রাখালকে এখান থেকে সারাবে না। তো তারপরে সেই মা কালী রাখালকে ওখানে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে, রাখাল রাজা মহারাজ বাড়িতেও গেছে। তারপর ফিরত যখন এসেছে তখন এই শ্যামপুকুরে এইসব কথা হচ্ছে। তখন ঠাকুর বলছে যে দেখো এই আগে আগে এইরকম ওর মনে ভাব ছিল, ঈর্ষা ছিল। তখন রাজা মহারাজ নিশ্চয়ই নিজের একটা তো ডিফেন্ড করবেই, তো বললেন যে না না আমার মনে এরকম কিছু ছিল না। তখন রামবাবুর সঙ্গে বসেছিলেন, ও সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে তোমার মনটা কি উনি বেশি ভালো করে জানেন, তুমি জানো? তো নিশ্চয়ই ঠাকুরই আমাদের মন ভালো করে জানে। তো রাজা মহারাজ চুপ হয়ে গেছে তখন। তারপরে কিন্তু ঠাকুর দেখুন কাউকে কষ্ট দেওয়ার ঠাকুরের আশে ছিল না। যখন সবাই চলে গেছে রাজা মহারাজকে ডেকে আবার বলছে যে সবাইয়ের সামনে এরকম বললাম, তোমাকে কিছু মানে মনে হয়নি তো কিছু? তো রাজা মহারাজ বলছে না না মহাশয় তাতে কি আছে আবার। দেখুন যে এইসব হলে তো আমাদের কর্ম শেষ হয়। মানে বড় লোকের যদি আমরা এরকম করে স্কোল্ডিং প্রাপ্ত হয় তাহলে, কিংবা যদি সবাইয়ের সামনে যদি এরা নিন্দা করে, তার আমরা যদি চুপচাপ এটা মাথা হেড করে সহন করে যাই, তখন তো আমাদের তো চিত্তটাই নির্মল হবে, এটা আমাদের জন্য তপস্যাই হয়ে গেল। তো সেই জন্য রাজা মহারাজ বলছে না না মহাশয় তাতে কি আর আছে। তো দেখুন যে
મને নিজে সর্বপ্রথম আমাদের ভিতরে এরকম বিকার উৎপন্ন হয়, তবে তে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কার কি হয়? নিজেরই ক্ষতি। আমার এটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল, কারুর দোষ দেখতে পারতুম না, ওটি শিখি নাই, ক্ষমারূপ তপস্যা। তো সেই আমাদের মা। তাহলে টাইমটা হয়ে গেছে শেষ, আজকে এখানেই শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি।